নির্বাচনে মাননীয় প্রধান উপদেষ্টা মোটামুটি একটা স্পষ্ট ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 4-6 মাসের বেশি সংস্কারে লাগার কথা না এখন থেকে। এই যে কালক্ষেপণ বা দীর্ঘ সময়, আমরা 1.5 বছরের যে একটা সময়সীমা, এটি আসলে গণহত্যার বিচারের পরে নির্বাচন হবে নাকি নতুন কারোর জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম একটা পরিবেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য চেষ্টা করছি? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, সেই কঠিন প্রতিদ্বন্দ্বী বা কারা? আসলে রাজনৈতিক গতি প্রবাহ কোন দিকে যাচ্ছে? এখানে আমাদের বিশেষ করে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যে তাদের যে একটা প্ল্যাটফর্ম নাগরিক কমিটি, সেখানকার একজন লিডার বলছিল যে বোধহয় আপনার গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না, নির্বাচন হতে দেব না। যারা চায় তারা জাতির শত্রু, এরকম একটা। হ্যাঁ, এটা সঠিক শব্দ এবং বাক্যচয়ন না, এটা তাদের ম্যাচুরিটির অভাব, দূরদর্শিতার অভাব। কারণ আমাদের দেশে বিচারের হইতে জায়গা জমির মামলা 40-45 বছর পর্যন্ত কোর্টে ঝুলে, তাহলে কি আপনি 40-45 বছর নির্বাচন ঝুলিয়ে রাখবেন? হ্যাঁ, এটা যৌক্তিক ডিমান্ড যে গণহত্যার বিচার আমরা চাই, অন্তত মেজর ক্রাইমগুলোর বা বিগ ক্রিমিনালগুলোকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। ওয়ান অফ দ্য বিগ ক্রিমিনাল এই কিলিংয়ের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালানো যায় যে তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাও, হাসিনাকে ফেরত দাও। হাসিনা বাংলাদেশের একটা গণধিকৃত মহিলা, ইতিহাসের জঘন্য স্বৈরাচার, তাকে যদি তোমরা প্রোটেক্ট করো তাহলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে প্রোটেক্ট করবে। সো চয়েস ইজ ইয়োর্স, তুমি এই ফ্যাসিস্ট হাসিনার বন্ধুত্ব নিবা না বাংলাদেশের জনগণের বন্ধুত্ব নিবা। ভারতের সাথে এভাবে বার্গেনিং করা যায়, যার ফলে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের দেশে থেকে আপনার এই 4 মাসে পালিয়ে গেল। এবং আমরা যতদূর পত্রিকায় দেখতে পেলাম, আর্মির গাড়ি, পুলিশের গাড়ি প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আমি পরিষ্কার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কজ ফাইন্ড আউট করে জাতির সামনে বলে দিতে হবে কোন কোন কালপ্রিটরা ওবায়দুল কাদেরকে, আরাফাতকে, আপনার হাসান মাহমুদকে ঢাকা থেকে যেতে সহযোগিতা করছে। সেটা যদি সেনাপ্রধানও জড়িত থাকে তাকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ প্রধান যেই থাকুক না কেন, সেনাপ্রধানকে আমরা বলছি যে উনি একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, ইতিবাচক রোল প্লে করেছেন, যে এই গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছেন। কিন্তু অবশ্যই সেনাপ্রধানকেও এর জন্য জবাবদিহি করতে হবে। ক্যান্টনমেন্টে কোন 650 ব্যক্তি ছিল, কাদেরকে তারা প্রোটেকশন দিয়েছে, তারা এখন কোথায়? তারা তো মাঝখানে বলেছিল যে সরকার যদি চায় তাদের বিষয়ে তারা তথ্য দেবে। আমরা জানতে চাই এখন তারা কোথায় আছে এবং কোন 6 শতাধিক মানুষ ক্যান্টনমেন্টে ছিল। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে গণহত্যার বিচারটা হতে হবে, এবং আমি মনে করি পলিটিক্যালি কিংবা বিএনপি তো একটা বড় দল, তাদের রাষ্ট্র পরিচালনা একাধিকবারে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, কাজে তাদের নিশ্চয়ই একটা দূরদর্শিতা, বোঝাপড়া আছে। সেটার সাথে আমি বিতর্কে যে আমি তাদের ওই অবস্থানকে ডিনাই করতে পারবো না। তারা ষড়যন্ত্র কিংবা অনেক বিষয়ে আশঙ্কা করে, সেটা পেছনে অনেকগুলো যৌক্তিক কারণও রয়েছে। কিন্তু আমাদের স্বাভাবিক কনসার্ন থেকে আমরা যেটা মনে করি, গণহত্যার বিচারটা বিএনপির এটার দায় নেওয়া উচিত না। এই গভর্নমেন্টের আমলে যতখানি শেষ করা যায়, পুরোটা কিন্তু শেষ হবে না, যেটা আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ বলেছিল। এবং যারা এর আগে নির্বাচন চাবে তারা জাতীয় শত্রু, এই ধরনের শব্দ বাক্যগুলোই কিন্তু রাজনৈতিক বৈপরীত্য তৈরি করে ফেলছে। কাজেই এটা বোধহয় আপনার সঠিক না। এবং আজকে আমরা যেটা দেখলাম, সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরদের অনুষ্ঠানে গিয়ে পরে আমাদের ছাত্রদের প্ল্যাটফর্ম নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যেভাবে বলেছে যে সিটি কর্পোরেশন এবং পৌর কাউন্সিলররা নতুন দল আসতেছে, সেই দলকে সমর্থন করলে তাদের বিষয়টা বিবেচনা করবে, তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির মতো একটা আপকামিং পাওয়ার পার্টি, যারা জানে যে নির্বাচন দিলে অনেকখানি জনসমর্থন নিয়ে চলে আসতে পারবে, তারা দেখবে যে তাহলে আপনি সরকারের থেকে পার্টি বানাইবেন, ওই কাউন্সিলর মেয়রদেরকে বরখাস্ত করে আপনি সমাবেশ করে তাদের সমর্থন চাইবেন, এ তো বিএনপি সহ্য করবে না বা সাপোর্ট করবে না। যার ফলে আমি যেটা মনে করি, শুরুর দিকে কিন্তু বিএনপিও বারবার বলছিল যে একটা যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকবে, সংস্কার করবে, একটা নির্বাচন আয়োজন করবে। বিএনপি কিন্তু টাইমের বিষয়ে বেশি আমি মনে করি বার দেয় নাই বা টাইম নিয়ে বেশি চাপাচাপি করে নেই। কিন্তু এখন কেন বিএনপি হ্রাস করছে, কেন বিএনপি ষড়যন্ত্র দেখছে, কেন বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ সংশয়ের সম্পর্ক তৈরি হয়েছে, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এবং আমি মনে করি এই সন্দেহ, সংশয় বা দূরত্বটা শুধুমাত্র বিএনপির না, এই সরকারের সুবিধা নিয়ে যারা চুপচাপ আছে তারা ব্যতীত যারা যৌক্তিকভাবে চিন্তা করে
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাবে তারা সবাই কিন্তু উদ্বিগ্ন, যেটা আমাদের ব্যবসায়ী ভাই বলেছে যে গার্মেন্টস রুগ্ন হয়ে যাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। কেন আপনি 4 মাসেও এই সমস্ত আন্দোলনগুলো থামাতে পারতেছেন না? কেন এখনও আজকে মাদ্রাসার এই যে তাবলিগ জামাতের 2 গ্রুপের এই সংঘর্ষের এই প্রাণহানির চিত্র দেখতে হলো? এর আগে যে যেই ছাত্ররা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় আমাদেরকে এনে দিয়েছে, সেই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজের ছাত্ররা আরেক কলেজে মারামারি করতে যাচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ বাহিনী কি করছে? চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে আপনার হত্যার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী কী করেছিল? এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, তাদের জায়গা জমি দখল করানো হচ্ছে, এই অভিযোগ তুলে সমস্ত ইন্ডিয়ান মিডিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি এবং তাদের সমস্ত ওয়েস্টার্ন মিডিয়াগুলো, ইভেন ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে সেমিনার হচ্ছে। আপনার এই আমেরিকান যে আপনার প্রেস উইংয়ের যে ম্যাথিউ মিলার যে ব্রিফ করে প্রত্যেক দিন সেখানে বিভ্রান্তিকর প্রশ্ন ছোড়া হচ্ছে। এইগুলোর জবাব এই সরকারের পক্ষ থেকে কতটুকু আপনি দেখেছেন? তাহলে এই বিষয়গুলোর মেকানিজমে সরকার কি করছে? সরকার একটা জাতীয় সংলাপ করেছিল, রাজনৈতিক দলগুলো ওই যে বলেছি না খেয়েও বলছে যে না খাইছি, মানে সরকার পাত্তা দিচ্ছে না খুব একটা, রাজনৈতিক দলকে মূল্যায়ন করছে না, কোনো মতামত দিচ্ছে না, কোনো সিদ্ধান্ত গ্রহণে। এই যে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদের এটা যেমন খুশি তেমন সাজো একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, কোনো রাজনৈতিক দলের মতামত নেই। তারপরেও কিন্তু তারা সরকারের ডাকে যাচ্ছে, সহযোগিতা করার কথা বলছে। কিন্তু সরকার যদি ভাবে যে না রাজনৈতিক দলগুলো একেবারে তারা বাধ্য হয়েছে, আমরা যাই বলবো ইয়েস নো বলবে, এই যাওয়া আসলে কতদিন যাবেন আপনারা? না আর এভাবে তো যাবে না। যেমন ধরেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের, আমি যেটা বলছি উনি সুন্দর কথা বলেন, আমরা পছন্দ করি, কিন্তু রাজনৈতিক বিষয় তো রাজনৈতিকভাবে আপনাকে ডিল করতে হবে। ওইটা ওয়াজ মাহফিলের মতো আপনি গায়ে হাত দিয়ে পোষায় দোয়া করে দিলে তো হবে না। যে আমরা বলছিলাম যে এটা জাতীয় সংকট, এটা জাতীয় সরকার ছাড়া, রাজনৈতিক ঐক্যমতের সরকার ছাড়া আপনারা পারবেন না। তো ইউনূস স্যার কিন্তু শেষ পর্যন্ত বলেছে ওই যে সংস্কার করার জন্য তারা একটা জাতীয় ঐক্যমতের কমিশন করবে, যেই কমিশনের চেয়ার হবেন প্রধান উপদেষ্টা, যে কমিশনের সদস্য হবেন আলী রিয়াজ সহ অন্যান্য আপনার কমিটির প্রধানরা। তো তাহলে আপনার এই সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। তাহলে আপনি শুরুর দিকে কেন জাতীয় ঐক্যমতের সরকার গঠন করলেন না? কেন আপনি শুধুমাত্র কিছু সুশীল সমাজ কিংবা কিছু এনজিও সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা 2-4 জন ছাত্রদেরকে নিয়ে আপনি এই সরকার গঠন করতে গেলেন? কেন আন্দোলনকারী স্টেক হোল্ডার হিসেবে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর ওপিনিয়ন এবং তাদের প্রতিনিধিত্ব নিলেন না? সরি টু সে, এখানে যদি ধরেন আজকে বিএনপির সরাসরি আপনার সরকার পরিচালনাকারী দল 2 থেকে 3 জন ব্যক্তি থাকতেন, এখানে জামাত থেকে 2-1 জন লোক থাকতেন, অন্যান্য পার্টিগুলো থেকে 2 লোক থাকতেন। এখানে ধরেন আপনি তরুণদের কথা বলছেন, এখানে আন্দালিব রহমান পার্থ কিংবা জুনায়েদ সাকির মতো ইয়ং এই সমস্ত লোকজনকে নিত, বিএনপিরও ট্রাস্ট তৈরি হতো, কারণ এরা তো বিএনপির বন্ধু বা সহযোগী হিসেবে রাজপথে পরিচিত। তখন এই গভর্নমেন্টটা কীভাবে ফাংশনিং করতে পারতো আপনি চিন্তা করেন। এখন যাদেরকে নিয়েছেন অনেকে তো লড়েও না, চড়েও না। আমাদের উইথ ডিউ রেসপেক্ট, অনেকে বয়সের ভারে তাদের ওষুধ, শারীরিক অসুস্থতা, তারা এখন মিনিস্ট্রি চালানোর মতো জায়গায় নাই। তো তাহলে এই রকমের পরিস্থিতিতে আপনি কেন এই গভর্নমেন্ট করলেন? ভারতের গণমাধ্যমের কথা, সেখানে যেভাবে প্রচার প্রপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে, তারই একটা ইফেক্ট আমরা কি, আপনি জানেন যে একজন উপদেষ্টার একটি ফেসবুক স্ট্যাটাস আছে, সেটি দিয়ে আসলে আমরা সেই উস্কানিতে আরোটা কিছুটা এগিয়ে দিলাম কিনা, বা সেই উস্কানিতে পা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো কিনা? এটা আমাদের একজন উপদেষ্টা, যদিও আমার চেয়ে একাডেমিক্যালি তারা সিনিয়র জুনিয়র, আমার একসাথে রাজনৈতিক সহকর্মী, কিন্তু এখন তো তারা আমার চেয়ে বড় জায়গায় বসে আছে। গভর্নমেন্টের তার বক্তব্য নেই, গভর্নমেন্টের বক্তব্য, তার স্ট্যাটাস ব্যক্তির স্ট্যাটাস না। সো সে যে স্ট্যাটাসটা দিয়েছেন, যেটা নিয়ে কিন্তু ওই ম্যাথিউ মিলারের কাছে কোশ্চেন উঠেছে, যেটা আমেরিকা কীভাবে দেখে। এবং এইটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে টানপূরণ, এর মধ্যে এই ধরনের কথাবার্তা সরকারের জায়গা থেকে না বলাটাই উত্তম ছিল, কারণ এটা প্রকারান্তেই একটা উস্কানিও বটে। আপনার এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যেই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল 5ই অগস্টকে কেন্দ্র করে, সেখানেই ডিভিশন হচ্ছে। আমরা এই মুহূর্তে যদি ভারতের মতো একটা শক্তি, যে যারা বাংলাদেশে 72-এর পর থেকে এই দেশে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশে ফুটপাতের হকার থেকে শুরু করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সচিবালয়ের সচিব, সব জায়গায় যারা তাদের এজেন্ট ঢুকিয়ে রেখেছে, বিকজ বাংলাদেশকে প্রয়োজন তাদের সিকিউরিটি, জাতীয় স্বার্থ বিভিন্ন ক্ষেত্রে। ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ভারতীয় ডিপ স্টেট বা এজেন্সিগুলো যতটা না সক্রিয়, বাংলাদেশে কি হচ্ছে সেটা তার চেয়ে বেশি সক্রিয়। এই গভর্নমেন্টের সাথে এমনিতেই তো সরকারের
কিংবা বিশেষ করে এই পরিস্থিতিতে সম্পর্কটা খুব ফ্রেন্ডলি না, সেখানে বাংলাদেশের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকা দরকার, ভারতের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ, সম্পর্কটাকে স্বাভাবিক করা। সেখানে সরকারই যদি উত্তেজিত করে ফেলে সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং এখন যেটা বলছি যে ভারতের এই যে বাংলাদেশ নিয়ে যে কালেকটিভ অপপ্রচার বা প্রোপাগান্ডা, যেটা ডালি ভাই বলছিলেন যে আগে শাসকদের পলিসি শোষণের নীতি থাকলেও ভারতীয় জনগণের, বাংলাদেশের জনগণের প্রতি একটা সিম্পাথি বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেহেতু সংস্কৃতি, জীবন আচরণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এক, বিশেষ করে হ্যাঁ চিকিৎসা এবং এটা দু দেশের অন্যরকম একটা যোগাযোগ ব্যবস্থা, সেখানে আপনার এই ঘটনা কিন্তু ভারতের জনগণকেও বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে যে না, বাংলাদেশ হিন্দুদেরকে টর্চার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, এই ন্যারেটিভটা তারা ওখানে প্রতিষ্ঠিত করে ফেলছে, যার ফলে ভারতের জনগণ আগে বাংলাদেশের জনগণের প্রতি যে তাদের অনুভূতিটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা মোদির সরকারের সফলতা যে বাংলাদেশের বিরুদ্ধে তারা হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড খেলে ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, এবং সেটার ইম্প্যাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড যে ভারতীয় ডায়াসপোরা কমিউনিটি তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তো এই মুহূর্তে এটা আমাদের জন্য ম্যাচিউরড কাজ হয় না। এবং আপনারা যেটা বলছিলেন যে আমরা যেটা বলছিলাম যে এখন দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ একেবারেই এটা ঠিক যে আপনার ঠুনকো কোনো রাজনৈতিক দল না। শেখ হাসিনা পালিয়ে গেলেও কয়েক লক্ষ ডেডিকেটেড নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেশে আছে, যে যারা যদি সুযোগ পায় তারা ঝড়ঝাপটা তৈরি করবে। এখন পর্যন্ত তাদের মধ্যে তো গ্রেপ্তার করতে পারে না। আমি যেটা বলছি, টপ আওয়ামী লীগের 100 নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, 50 জন এমপি গ্রেপ্তার হয়েছে, হয় নাই তো। যেটি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে বলেছেন যে 77 জন 77 কারা গ্রেপ্তার হয়েছে। এই লাস্ট পার্লামেন্টে যারা ছিল সেই 350 এমপির মধ্যে 77 জন গ্রেপ্তার হয়েছে, হয় নাই। উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার নেই, সবাই সেফ এক্সিটে দেশের বাইরে চলে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের কাছে যে পয়সা রয়েছে, এই যে 17 বছর যে পয়সা বানিয়েছেন বাংলাদেশে, এখন পর্যন্ত সোসাইটিকে আমরা সেই জায়গায় নিতে পারি নাই যে মানুষ আপনার বিবেক দিয়ে কাজ করবে। 2-1 হাজার করে টাকা দিলে মানুষ আপনার সব ভুলে যাবে, এই ঘটনা অনেক ক্ষেত্রে ভুলে যাবে। এখন আমরা একটা বয়ান, এই গণহত্যার, এই আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এইটারও যে একটা কালচারাল বয়ান, এইটার যে একটা রাজনৈতিক ন্যারেটিভ, সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমরা অলরেডি বিভাজনের মধ্যে লিপ্ত হয়ে গেছি। কাজে এখন আমরা যে দাবিটা জানিয়ে আসছিলাম যে আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করা, সেটিও কিন্তু হয় নাই। এখন বাংলাদেশের এই বুর্জোয়া স্টাইলের রাজনীতিতে যেটা দেখা গেছে, ধরেন বিএনপির মতো একটা বড় দল, তারা যদি নেক্সট 5 ইয়ার ক্ষমতায় থাকেও তাদের যে কাঠামো, তাদের যে স্ট্রাকচার, কতটুকু তাদের নেতাকর্মীকে কন্ট্রোলে রাখতে পারবে তারা জানে না। আওয়ামী লীগ কাম ব্যাক করবে উইদিন 5 ইয়ার্স যদি এই রাজনৈতিক পরিস্থিতিতে আপনার বিএনপির পাশাপাশি আরও একটা ফোর্স যদি সেভাবে গড়ে না ওঠে। এখন কিন্তু সেটা কিন্তু ওইভাবে গড়ে উঠছে না। তো আওয়ামী লীগকেও যদি নিষিদ্ধ না করে তাহলে ওইটা আওয়ামী লীগ ওই ভ্যাকুয়ামটা নেবে। বিএনপি দেখেন, বিএনপির চেয়ারম্যান পর্যন্ত এখন বলা লাগতেছে, সে বলতেছে আমার কিছু কিছু সহকর্মীরা মনে করছেন আমরা ক্ষমতায় চলে আসছি, প্রকৃত অর্থে আমরা ক্ষমতা আসি নাই, আসতে পারবো কিনা সেটাও জানি না, জনগণ যদি চায় তবে আসবো। কিন্তু এটা ঠিক বিএনপির টপ লেভেলের নেতারা যেভাবে নেতাকর্মীদেরকে সহনশীল করা, জনসম্পৃক্ত বা জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করার জন্য বারণ করতেছে, কিন্তু 17 বছর একটা বড় দল তো ক্ষমতার বাইরে ছিল, নিয়ন্ত্রণ করতে পারছে না। তো কাজে এই জন্য এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি এরপরে সুযোগ পায় ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তারা, ভয়ঙ্কর রূপে। কিন্তু সেই আওয়ামী লীগের বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না। তাহলে এই যে এতগুলো মানুষ জীবন দিল, রক্ত দিল, প্রাণ দিল, আবার কি 5 বছর পর আবার আমরা সেই লড়াইটা করব? এই রাজনৈতিক বন্দোবস্ত, এই পরিবর্তন, এই বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই।